কার জন্য কি করেছেন সেই হিসেবটা কেউ রাখবে না, কি করেননি সেই হিসেবটাই সবাই ভালোভাবে রাখবে। কখনো কারো দীর্ঘশ্বাসের কারণ হবেন না। কথায় আছে না, রিভেঞ্জ অফ নেচার। মানুষ ছেড়ে দিলেও প্রকৃতি ছাড় দেয় না, কারণ সৃষ্টিকর্তা সবার, আপনার একার না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। পুষ্প লাইফস্টাইলে নতুন আরেকটি ব্লগ দেখার জন্য আমি পুষ্প সবাইকে স্বাগত জানাচ্ছি। সংসার জীবনে 16 বছর রানিং, 16 বছর জীবনে কত নতুনকে স্বাগত জানিয়েছি আর পুরনোকে বিদায় জানিয়েছি। এই যে শখের আলমারিটা দেখছেন, এটা কিন্তু আমার সংসার জীবনের প্রথম একটা ফার্নিচার। এটার সাথে আমার অনেক মায়া, অনেক আবেগ এবং স্মৃতি জড়িয়ে আছে। বিয়ের পরপর কিন্তু সংসারটা খুব ছোট থাকে। এই আলমারিটার ভিতরে আমি আমার কাঁথা, বালিশ, কম্বল এবং নিজের কাপড় চোপড় সব কিছু যত্ন সহকারে রাখতাম। আস্তে আস্তে কিন্তু মানুষের চাহিদাও বাড়ে আর রুচিরও পরিবর্তন হয়। এই যে ফার্নিচারটা, এটা আমার সংসার জীবনের প্রথম ফার্নিচার। আলমারিটা দেখলে আমার ভিতরটা মোচড় করে ওঠে। আজকে সেই আলমারিটা আমার বাসা থেকে বের হয়ে যাচ্ছে। আসলে সবসময় একটা জিনিস আগলিয়ে রাখা যায় না, এটাই সত্য। নতুনকে স্বাগত জানাতে গেলে পুরনোকে বিদায় দিতে হয়, এটাই দুনিয়ার নিয়ম। আজকে আমি আমার স্বপ্নের ও শখের ও সংসার জীবনের প্রথম ফার্নিচারটা বিদায় করে দিলাম। আগে যে খালাটা আমার বাসায় কাজ করতো, সে অনেক বছর ধরে এটার পিছনে লেগে আছে। যদি খালাটা বিক্রি করেন তাহলে অবশ্যই আমাকে দিবেন। সে একটা কথা বলেছিল, আপনারা তো চাইলেই ফার্নিচার কিনতে পারেন, আমরা তো কিনতে পারি না। তো ভাবলাম আমার কাছে যেটা যত্নে নেই তার কাছে গেলে হয়তো সে অনেক যত্নে রাখবে, তার মনের আশাটা পূরণ হবে। তাই খুব কম দামে তাকে দিয়ে দিলাম। আলমারিটা বের করে নেওয়ার সময় মনটা খুব খারাপ হচ্ছিল, তাই একটু বেডু করে রেখে দিলাম। আসলে একটা জিনিসের মধ্যে কিন্তু আমাদের অনেক স্মৃতি জড়িয়ে থাকে। আমরা মেয়েরা কিন্তু সংসারের জিনিসগুলোকে এত যত্নে রাখি, হয়তো নিজেরও এত যত্ন নেই না। যাই হোক, আবেগে অনেক কথা বলে ফেলেছি। সবার কি অবস্থা? ঈদের প্রস্তুতি সবাই খুব ভালোভাবে নিচ্ছেন, তাই না? আমিও কিন্তু একটু একটু করে শুরু করে দিয়েছি। একটা মাস রোজা রাখার পর আমরা মুসলমানদের সবচেয়ে আনন্দের দিন হচ্ছে ঈদের দিন, ঈদ উল ফিতর। আর 2 দিন বাকি আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে রোজাগুলো রাখার তৌফিক দান করেছে। আগামী রোজাগুলো যাতে আমরা আমাদের পরিবারের সাথে কাটাতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুক, আমিন। এবার কিন্তু আগে থেকে বুদ্ধি করে কেনাকাটা শেষ করে ফেলেছিলাম। এখন মার্কেটে গেলে হাঁটার মতো কোনো অবস্থা নেই, এত পরিমাণে ভিড়। জমজমাট বেচা কেনার পরে সব মার্কেট বন্ধ হয়ে যাবে। সবজি, তারপর মাছ, মুরগি 1 সপ্তাহ পর্যন্ত কিন্তু বন্ধই থাকবে। বন্ধ থাকবে যেহেতু, সেই জন্য আগে থেকে কিছু মুরগি এনে ফ্রিজে রেখে দিলাম। আর মুরগি ফ্রিজে রাখতে এসে দেখি ফ্রিজের চারপাশটা অনেক ময়লা হয়ে গেছে। আমার মাথায় যখন যেটা ঢুকে, আর ঈদও তো চলেই আসতেছে, ভাবলাম ভিতরটা তো এভাবে পরিষ্কার করতে হবে না, ডিপ ফ্রিজের যে সাইডগুলো আছে সেগুলো পরিষ্কার করে নিলেই হবে। আমি কিন্তু একদম সুন্দর করে একটু জালির সাহায্যে ঘষে নিয়ে একটা সুতি কাপড় দিয়ে মুছে নিয়েছি। উপরের যে গ্লাসগুলো ছিল সেগুলো ধুয়ে দিয়েছি। আর সব সময় দেখা যায় উপরের যে পাশটা থাকে, মানে বাইরের পাশটা, সেটা তো স্প্রে দিয়ে পরিষ্কার করি। ডিপ ফ্রিজটা পরিষ্কার করতে গিয়ে মনে হলো যে নর্মাল ফ্রিজটাও একটু পরিষ্কার করে ফেলি। রোজার মাস তো, খাবার রাখা হয়েছে অনেক, ময়লা হয়েছিল। তেমন ময়লা কিন্তু আর গ্লাসের মধ্যে লাগে না। আমি যেহেতু গ্লাসগুলোর উপরে কভার ব্যবহার করি, কভারগুলো একটু পরিষ্কার করে নিলেই কিন্তু হয়। ফ্রিজ পরিষ্কার না থাকলে আমার ভালো লাগে না, যেহেতু এটার ভিতরে খাবার রাখি। ফ্রিজটা পরিষ্কার থাকলে নিজেরও একটা স্বস্তি লাগে যে একটা পরিষ্কার জায়গায় খাবারটা রাখতে পারছি। আর ফ্রিজ পরিষ্কার না থাকলে দেখবেন একটা গন্ধও হয়। যতটুকু সম্ভব চেষ্টা করি ফ্রিজটা যাতে বেশি ময়লা না হয়, হালকা পাতলা একটু ময়লা হলে পরিষ্কার করে ফেলার চেষ্টাটাই করি বেশি। কারণ বেশি ময়লা হলে দেখবেন সময়টাও বেশি লাগে ফ্রিজ পরিষ্কার করতে গেলে। সব কিছু নামিয়ে পরিষ্কার করা অনেক সময়ের ব্যাপার। প্রথমে গ্লাসগুলো পরিষ্কার করে দিলাম, তারপর উপরে যে ম্যাটগুলো দেয় সেগুলো পরিষ্কার করে বিছিয়ে দিলাম। এখন খাবারের যে বক্সগুলো আছে সেগুলোই রেখে দিচ্ছি। যারা এই মুহূর্তে আমার ভিডিওটিতে ক্লিক করেছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর ভিডিওটি দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশ একটু হলেও ভালো লেগে যায়, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে করে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর আপনারা আপনাদের সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন। আর যারা প্রতিনিয়ত সুন্দর সুন্দর কমেন্ট করে আমার এই সুন্দর মুহূর্তগুলোকে আরও সুন্দর করে তুলছেন, আপনাদের প্রতি রইল আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা। আজকে কিন্তু ঈদের আগে আমি আমার বাসা পরিষ্কার পরিচ্ছন্নতার যে কাজগুলো আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। সবসময় তো বাসা পরিষ্কার পরিচ্ছন্নই করি,
তারপরও বাচ্চা থাকলে, ছোট বাচ্চা থাকলে বাসা যে কি পরিমাণ এলোমেলো আর নোংরা হয়। আমি মাঝে মধ্যে ভাবি হয়তো বাসা বেশি পরিষ্কার পরিচ্ছন্ন রাখি তাই এত বেশি ময়লা হয়। না হলে ৩ তালার মধ্যে এত ময়লা কিভাবে আসে? একটু পর সোফার নিচ ঝাড়ু দিয়ে ময়লা বের করব। তখন দেখবেন আসলে কথা হচ্ছে ধুলাবালু যা আসার তা তো আসেই। আর বাচ্চারা যদি কোনো খাবার খায়, খাবারের কোনো কাগজ বা পলিথিন সব হয়তো সোফার নিচে যায় বা খাটের নিচে যায়। বাচ্চাদের যতই সতর্ক করেন না কেন, তোমরা খাওয়ার পর চিপসের কাগজ বা অন্যান্য যে কাগজগুলো আছে সেগুলো সোফার নিচ বা খাটের নিচে ফেলো না। সেগুলো দেখবেন বেশি করে ওই জায়গাগুলোতেই ফেলবে। আজকে বাসার কিছু অংশ এই ব্রাশটার সাহায্যে উপরে যে মাকড়সাগুলো হয় সেগুলো ঝেড়ে নিচ্ছি। পুরো বাসাটা আজকে ঝাড়বো না, আগামীকাল হয়তো বাকিগুলো ঝেড়ে নিব। এত বড় বাসাটা ঝাড়তে গেলে অনেক সময় লাগে, আর বাসার তো অন্যান্য কাজকর্ম থাকে, রোজা রেখে এত কাজ করা যায় না। যতটুকু সম্ভব চেষ্টা করছি সেগুলো পরিষ্কার করে নেওয়ার জন্য। আসলে ভিডিওতে কতটুকু তুলতে পারি জানি না। এই যে ভিডিওতে দেখছেন এই কাজগুলো, তারপরেও কিন্তু হয়তো 2 গুণ কাজ দেখায়, 10 গুণ কাজ করতে হয়। এত কাজ থাকে বাসার মধ্যে। আর যখন কোনো অনুষ্ঠান আসে তখন তো বাসাটাকে আরও একটু পরিপূর্ণভাবে সাজাতে হয়, গুছাতে হয়। আজকে হয়তো পরিষ্কার পরিচ্ছন্ন করছি, নেক্সট একদিন বাসাটাকে ঈদের আগে সুন্দর করে গুছাবো, মানে সবগুলো বেডশিট তুলে একদম মনের মতো করে গুছাবো। তো ঈদের আগে তো আর ব্লগ শেয়ার করার সময় নেই, হয়তো বা ঈদের পর আপনাদের সাথে শেয়ার করব বাসাটা কিভাবে পরিপাটি করে গুছিয়েছি। ভাড়াটিয়াদের বাসায় যে ইফতারি দিয়েছিলাম, প্লেটগুলো ডাইনিং টেবিলের উপরে 2 দিন ধরে পড়ে আছে। অনেক সময় কাজ করতে অনেক আলসামি লাগে, করব করব করে আর করা হয় না। আর সামনে তো ঈদ চলে আসতেছে, যদি না করি তাহলে আরও 2-4 দিন এভাবেই পড়ে থাকবে। আমি আমার কাজগুলো যদি না করি তাহলে তো আমার কাজগুলো কেউ করে দিবে না। যদি আমার মেয়ে বড় হয়, আমি তাকে বললে সে অবশ্যই আমার কাজগুলো করে দিবে। বলতে হবে না, মেয়েদের কিন্তু কোনো কথা বলতে হয় না, তারা কিন্তু মায়ের কষ্ট বুঝে। এখনই কিন্তু সে আমার একটু একটু কাজে সাহায্য করে মাশাল্লাহ, বলার আগে। আর যদি কোনো কাজ না দিই তাহলে কিন্তু মন খারাপ করে, তুমি আমাকে বললে না কেন আমি এই কাজটা করতে পারিনি, তখন কিন্তু তাকে এই কাজগুলো করাতে হয়। আজকে ওয়াশিং মেশিনটাকে একটু ভালোভাবে ক্লিন করে নিচ্ছি। এটা যেহেতু বাথরুমের পাশেই রাখা, বাচ্চাগুলো 5 ওয়াক্ত নামাজ পড়ে উজু করে যখন বের হয়, পানির ছিটাফোঁটা ফেলে আর ধুলাবালু জমে আছে। আর সব কিছু যেহেতু পরিষ্কার করছি, ভাবলাম মেশিনটাকে একটু পরিষ্কার করে ফেলি। যে জিনিসটা আমাকে যত্নে রাখে তাকে কিন্তু অবশ্যই যত্ন রাখতে হবে। মেশিনটা হতে যে আমার কতটা কষ্ট কমেছে সেটা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। প্রতিদিন আমাকে 1 জুড়ি কাপড় ধুইতে হয়। খালাকে দিয়ে যখন কাপড় ধোয়াতাম একটুও পরিষ্কার হতো না, নিজে যেহেতু ধুইতে পারি না খালার উপরেই ডিপেন্ড করতে হতো। আলহামদুলিল্লাহ মেশিন কিনাতে কিন্তু আমার অনেক কষ্ট কমে গেছে, যখন যা ইচ্ছা তাই আমি ওয়াশ করতে পারি। আর আপনাদের বাসার খালাদের কি অবস্থা বলেন তো, তারা কি আছে নাকি ঈদের ছুটিতে চলে গেছে? আমার খালা কিন্তু 10 দিনের ছুটিতে গেছে। 10 দিনের ছুটিতে গেলেও কিন্তু খালা জানে আমি তাকে এত বন্ধ দিব না, কারণ আমার ছোট বাচ্চা নিয়ে কোনোভাবে এতদিন বন্ধ দেওয়া সম্ভব না। সে তার বাগ্নিকে দিয়ে গেছে আমার বাসায় কাজ করার জন্য। খালার বাগ্নি আজকে রুমটা মুছবে, আমি আজকে রুমটা ঝাড়ু দিয়ে দিয়েছি। খালারা ঝাড়ু দিলে রুম একদম পরিষ্কার হয় না, চেপা চাপার যে ময়লাগুলো আছে সেগুলো বের করতে চায় না। আজকে আমি ফার্নিচারের নিচগুলো ঝাড়ু দিয়ে পরিষ্কার করব। দেখুন আজকে 3 দিন ধরে আমার পরার জুতা পাই না, জুতা একদম সোফার নিচে। কত কিছু যে সোফার নিচে আর খাটের নিচে থাকে। কিছুদিন আগে সোফাগুলোকে একদম জায়গা থেকে সরিয়ে ঝাড়ু দিয়ে মুছে দিয়েছিলাম, এখন আর ওইভাবে সোফাগুলো সরাইনি, হালকা পাতলা ঝাড়ু দিয়ে দিয়েছি। এত ভারী ভারী ফার্নিচার সরাতেও খুব কষ্ট লাগে। এখন আমি আমার বাচ্চাদের রুমগুলো ঝাড়ু দিয়ে এসেছি, কি পরিমাণ ময়লা বের হয়েছে দেখুন। আর আজকে অনেক গরম লাগছিল, রোজা রেখে খুব ক্লান্ত অনুভব করছিলাম, তাই যতটুকু পেরেছি ঝাড়ু দিয়েছি। যদি আরও সময় পেতাম, মানে ভালো লাগতো, তাহলে আরও বেশি করে যদি একটু সময় দিয়ে ঝাড়ু দিতে পারতাম আরও মেলা বের হতো। তো হাতে সময় আছে, অন্য সময় বাকি যে কাজগুলো আছে সেগুলো করে ফেলবো। অনেক আপুরা কিন্তু গ্রামে চলে গেছে, তারা কিন্তু গ্রামে গিয়ে অনেক মজা করতেছে, খোলামেলা আকাশের নিচে সবুজ গাছপালায় মুক্ত বাতাসে। সবার স্বপ্ন কিন্তু বাড়ি যায় না। ইনশাল্লাহ আল্লাহ যদি আমাদের কপালে রাখে আমরাও নেক্সট টাইম যাব। সবার জন্য অনেক অনেক দোয়া রইল, সবাই আনন্দের ঈদ কাটান। এটাই হয়তো আমার ঈদের আগের শেষ ব্লগ, আর ব্লগ আপলোড করা হবে না কারণ হাতে সময় নেই। ঈদের পরে আমাদের ঈদ কেমন কেটেছে তা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর সবার ঈদ দেখার জন্য অধীর আগ্রহে থাকলাম। ভিডিও শেষ মুহূর্তে এসে আমার খুব পছন্দের টাইলসটা আমি আজকে পরিষ্কার করে নিয়েছি, খালা মুছে। আর এটা যেহেতু আমার মেন ডোরের সামনে, ময়লাটা খুব বেশি পড়ে, ফাঁকাগুলো দেখলাম ময়লায় ভরে গেছে, একটু নেট দিয়ে আমি একটু ঘষে দিচ্ছি যাতে একটু চকচক করে। আর এটা কিন্তু অনেক সুন্দর, আমার মেন ডোরের সামনে দিয়েছি,
কালো কালারটাই সাদার মধ্যে একদম ফুটে ওঠে। আর আপনারাও কিন্তু এই টাইলসটা খুব পছন্দ করেন। আগামী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের জন্য আমি এখানেই বিদায় নিব। সবাইকে অগ্রিম ঈদ মুবারক জানাচ্ছি। সবার ঈদ অনেক অনেক ভালো কাটুক। আপনারা আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।